শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হতে পারে আগামী সপ্তাহেই। আত্মপক্ষ সমর্থনে ক্ষমা চাইলেন প্রধান আসামি সোহেল। যুক্তিতর্ক উপস্থাপনকাল। আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে তদন্ত প্রতিবেদন জমা আজ। অবহেলার কারণে প্রাণহানি, দায়ীদের ছাড় নয়, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাথে জাপানের মিৎসুই কোম্পানির প্রতিনিধি দলের সাক্ষাৎ। বাংলাদেশের অর্থনীতি হবে বিনিয়োগ ভিত্তিক, বললেন অর্থমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী সপ্তাহে হতে পারে রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়। বুধবার আলোচিত এই মামলার আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের এই কথা জানান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। মামলার যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার 2 আসামিকে আনা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। আদালতের কার্যক্রমের শুরুতেই বিচারক আসামিদেরকে তাদের বিরুদ্ধে দেয়া সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। পরে আসামিদের বক্তব্য জানতে চাইলে প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে ক্ষমা চান মামলার প্রধান আসামি সোহেল রানা। আরেক আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। বিচার দ্রুত শেষ করতে বৃহস্পতিবারের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার চেষ্টা করা হবে বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষী নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। আগামী সপ্তাহে এই মামলার রায় হবে বলে প্রত্যাশা পাবলিক প্রসিকিউটরের। আমরা আশা করছি, যেহেতু আগামীকাল যুক্তিতর্ক শুনানি হবে, আমরা আশা করছি আগামী সপ্তাহে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে। এদিকে আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নিয়ে বিচার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান আসামিদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। গত 19 মে মিরপুরের পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় 8 বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দেওয়া হবে আজ। সন্ধ্যায় প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শেখাওয়াত হোসেন। এ ঘটনায় পোস্টমর্টেম ছাড়া মামলা হলেও এই সুযোগ কাজে লাগিয়ে আসামিপক্ষ আইনি সুবিধা নিতে পারবেন না বলে জানিয়েছেন তিনি বলেন, এই অপরাধের কোনো ছাড় হবে না। বিচারক আবেগতাড়িত হয়েও রায়ও দেবেন না। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চায়না বাংলাদেশের যৌথ উদ্যোগে 5টি শহরে আধুনিক নকশায় নারীদের জন্য আধুনিক হাসপাতাল তৈরি করা হবে। এছাড়াও 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল ডিসেম্বরের মধ্যে উদ্বোধন করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি 492টি উপজেলায় 50 শয্যা হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তারিত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। এবং রাজুকো যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সবকিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। দেশের সব মানুষের কথা বিবেচনা করে এবারের বাজেট দেয়া হচ্ছে, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি হবে বিনিয়োগ ভিত্তিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দলের সাক্ষাতের পর এসব কথা বলেন অর্থমন্ত্রী। মিৎসুই অ্যান্ড কোম্পানি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মিৎসুই প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকাতো সাতো, এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিৎসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেইনচিরো কাওয়ামোতো। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অর্থনীতির ক্ষতিপূরণে কাজ করছে সরকার। ডেটের মধ্যে একটা ট্র্যাকের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার আমরা সেভাবেই করার চেষ্টা করছি, যাতে করে ক্রমান্বয়ে ঋণ উপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে আমাদেরকে।
আমাদের পরিচালন ব্যয় ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে, বিনিয়োগ বেশি বাড়াতে হবে। আসছে বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে অগ্রাধিকার দেয়া হলেও তা আর্থিক সংকট মেটাতে যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। এছাড়া আইএমএফ এর শর্ত মানতে হলে বাড়তি দামের চাপ পড়বে জনগণের উপর। তাই বৈশ্বিক সমস্যা পর্যালোচনা করে বিনিয়োগে গতি আনতে বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। বৈশ্বিক সংকট, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বকেয়া ও আইএমএফের চাপে অনেকটাই পিষ্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত। সরবরাহ সংকটে থমকে আছে শিল্প উৎপাদন। এরই মধ্যে 2 দফায় বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। চলতি মাসে বিদ্যুতের জন্য বাড়তি অর্থ গুনতে হবে গ্রাহকদের। এমন পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম বাজেটে বাড়তি চাপ তৈরি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। আগামী বাজেটে আমাদের ব্যবসা বান্ধব এবং প্লাস জনভোগান্তি যেভাবে দূর করা যায়, যাতে মানুষের কাছে সহনশীল একটা পরিবেশ তৈরি করা যায়, সেই রকম পদক্ষেপ নেওয়া জরুরি। সব কিছুতে একটা মূল্যস্ফীতি ঘটছে, এই বিষয়টাকে অ্যাডজাস্ট করে কিভাবে এমন একটা বাজেট করা যায় যাতে জনগণের জন্য জনবান্ধব একটা বাজেট তৈরি করা যায় এবং ব্যবসা বান্ধব বাজেট তৈরি করা যায়, এই বিষয়টাই আমার মনে হয় বাজেটে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। মানুষ ভাবছে যে গত 15 বছরের শাসনের পরিবর্তনের ফলে গণতান্ত্রিক শাসনে এসে তাদেরকে যে রিলিফ দিবে, সেই রিলিফ দেওয়ার কিন্তু কোনো রকম সুযোগ সরকার রাখছে না। এখন দুটো প্রশ্ন মানুষের মধ্যে আসতে পারে। এক, সরকার কি তাহলে এই দুর্বৃত্তদের সঙ্গে রিনেগোশিয়েট করছে, নাকি সে জনগণকে একটা স্বস্তি দিতে চায়? জনগণকে যদি স্বস্তি দিতে চায় তাহলে বিদ্যুতের মূল্য বাড়িয়ে তো জনগণকে আপনি স্বস্তি দিতে পারবেন না। বাজেটে ফোকাস দেওয়া উচিত যে কোনো অবস্থায় যাতে আগামী 1 বছর বিদ্যুতের দাম না বাড়ে, সেই রকম একটা বাজেট করা উচিত, যে আমরা অন্তত একটা বছর মানুষকে স্বস্তি দেখ। দাতা গোষ্ঠীর চাপে নয়, নিজস্ব সক্ষমতার ভিত্তি বিবেচনায় পদক্ষেপ নেওয়ার তাগিদ বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের। আগে সরকারের মতো এই সরকারও আইএমএফ নির্ভরশীলতার দিকে যাচ্ছে। সুতরাং ওই আইএমএফ কিনে সমস্যাটা হলো যে আইএমএফ হচ্ছে ভর্তুকি সবসময় কমাতে বলে, তারা পাইকারিভাবে ভর্তুকি কমাতে বলে, কিন্তু ভর্তুকির কারণ দূর করতে বলে না কখনো। যেমন বিদ্যুৎ খাতে ভর্তুকি যে কারণে হচ্ছে, এই যে আমদানি নির্ভর বিদ্যুৎ কাঠামো, কিংবা আমদানি, বিদেশি ঋণ, বিদেশি কোম্পানি নির্ভর যে জ্বালানি বিদ্যুৎ খাত, এইটা যখন এটা কিন্তু আইএমএফ, বিশ্ব ব্যাংকের পরামর্শের একটা ফলাফল। তারা কিন্তু প্রাইভেট কোম্পানি, বিদেশি কোম্পানির বিনিয়োগ, এই সমস্ত জিনিসগুলোকে সবসময় তারা উৎসাহিত করে। কিন্তু এগুলির কারণেই কিন্তু এই আজকের এই বিদ্যুৎ খাতের ব্যয়টা অনেক বেশি বেড়েছে। দেশি বিদেশি প্রাইভেট কোম্পানির মুনাফা ঠিক থাকলো, কিন্তু চাপটা এসে পড়ে তখন জনগণের উপরে, এই ভর্তুকি কমানোর চাপটা এসে সেই জন্য সরকারের স্বাধীনভাবে চিন্তা করার একটা দক্ষতা অর্জন করার দরকার। সব আইএমএফের চোখ দিয়ে না দেখে, বিশ্ব ব্যাংকের চোখ দিয়ে না দেখে, নিজেরা দেখার যে আমি কিভাবে বিদ্যুৎ খাতে উৎপাদন ব্যয়টা কমাবো, কিভাবে করলে কম খরচে আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারি, ভর্তুকি কমাতে, তখন ভর্তুকি স্বয়ংক্রিয়ভাবেই কমে যাবে। আগামী অর্থ বছরের জন্য ঘোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 32,692 কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়া দেশের মানুষের জন্য গর্বের বিষয় এবং বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বের বাংলাদেশের উপর আস্থা রয়েছে। এই নির্বাচন সেই আস্থারই প্রমাণ। এটি বিএনপির ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার সাফল্যের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। কথা বলেন হাদি হত্যা নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়েও। হাদি হত্যার বিচার আমরা চাই এবং এই যাদেরকে যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে। সেই বিষয়ে কিন্তু আমরা সচেষ্ট আছি। এখন আরেকজন একটা ইলেকশন হয়েছে আরেকটা দেশে, পাশের দেশে, সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের সরকারকে উদ্দেশ্য করে, সেটা নিয়ে এখানে আমার বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং কিন্তু আমরা হাতি হত্যার ব্যাপারে আমার ডিরেক্টলি গভর্নমেন্টের সাথে, কারণ আমার যদি এই
কালপিটদেরকে ফেরত আনতে হয়, তাদেরকে কিন্তু আমরা ভারত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমার ফেরত আনতে হবে, এবং সেগুলো কিন্তু আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি, এবং এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে। তো সুতরাং আমরা ওই দিকেই আগাতে চাই। হ্যাঁ, তা এখন সেটা যদি বাংলাদেশের সাথে যদি তারা কোনো কথা বলে, তখন সেটা আমরা দেখব। মোহাম্মদপুরের নূরজাহান রোডে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তথ্য জানায় তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলুল করিম। এ সময় জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে আনোয়ার, এরপর র্যাব 11-র আভিযানিক দলের সাহায্য নিয়ে জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টিরও বেশি মামলা রয়েছে। এ ঘটনায় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাপাতি ও ভুক্তভোগী নারীর ব্যাগপত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে রাজধানীর শ্যামলী ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের 7 সদস্যকে আটক করে পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে মানুষ অপহরণ করে অর্থ আদায় করত বলে অভিযোগ রয়েছে। দুজনের মধ্যে আপনারা দেখেছেন, চাপাতি হাতে একজন ছিল, ওনার নাম হচ্ছে জুয়েল, আর ট্রলি ব্যাগ যে ট্রাকে উঠালেন উনি ছিল আনোয়ার। আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। আর এর সাথে আমাদের এখন পর্যন্ত যে পাচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে একজন, আমি তদন্তের স্বার্থে তার নাম এখানে বলছি না, আমরা তাকেও আইডেন্টিফাই করেছি, আমরা তাকেও অ্যারেস্ট করতে সক্ষম হব। আর লুণ্ঠিত যে তার কাছ থেকে যে মালামাল নিয়েছিল, এই ট্রলি ব্যাগ একটা ছিল, আপনারা দেখেছেন ট্রলি ব্যাগ, এটা আমরা উদ্ধার করতে পারিনি। হামা উপসর্গে গত 24 ঘন্টায় ময়মনসিংহে এক শিশু ও রংপুরে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 45 শিশুর মৃত্যু হলো। গত 26 মে নেত্রকোনার বারহাট্টা উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে 6 মাসের মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 29 শিশু। নড়াইল ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে এক নারী সহ 2 জন। নড়াইল সদর থানার পুরো বালিয়াডাঙ্গা বাদশার গ্যারেজ এলাকায় সকালে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এতে ঘটনাস্থলে নিহত হয় অ্যাম্বুলেন্স যাত্রী নারী জাহানারা বেগম। এ সময় হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন অ্যাম্বুলেন্সের চালক আকরাম হোসেন। অ্যাম্বুলেন্সটিতে মোট 9 জন যাত্রী ছিলেন। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। নিহত জাহানারা রাজারবাগ পুলিশ স্টাফ কলেজে কর্মরত এসআই আবু তাহারের মা। স্বামীর লাশ নিয়ে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে যশোরের গ্রামের বাড়ি মাহিদিয়া ফিরছিলেন তিনি। দুর্ঘটনায় নিহত অ্যাম্বুলেন্স চালক আকরাম হোসেন লক্ষ্মীপুরের রামগতির পূর্বচর কোলাকাপা গ্রামের বাসিন্দা। ফরিদপুরের নগরকান্দা ও বোয়ালমারী থেকে 2 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বোয়ালমারীর দক্ষিণ ভাটপাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তৌহিদ মিয়া নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত তৌহিদ মিয়া ওই গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে। 2 দিন নিখোঁজ থাকার পর আজ সকালে তার লাশ পাওয়া যায়। স্বজনরা জানান, গত সোমবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। পরে আজ গ্রামের সকলে মিলে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। এদিকে ফরিদপুরের কৃষ্ণপুর গ্রামে গাছ কাটার সময় গাছ থেকে পড়ে শেখ আকু নামে এক ব্যক্তির মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষ্ণপুর গ্রামের একটি চালতা গাছ কাটার সময় তিনি গাছ থেকে নিচে পড়ে মারা যান। এ সময় গাছতলায় থাকা একটি বাঁশের খুঁটির চোখা অংশ গলা ভেদ করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।